সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে ফৌজিয়া আজিজ, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, এমসি কলেজ, সিলেট। বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবে বর্তমানে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হচ্ছে। তোমাদের শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রমও বর্তমানে বন্ধ রয়েছে। তবে তোমাদের কলেজ বন্ধ থাকলেও তোমরা যেন পড়াশোনার সাথে থাকতে পারো, সেজন্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এবং আমি এই ক্লাসের কার্যক্রমের সাথে সংযুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। এবং আমি এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা করোনাকালীন বর্তমান পরিস্থিতিতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি এবারে কোর্স পরিচিতি তুলে ধরছি। বিষয় অর্থনীতি, প্রোগ্রাম মাস্টার্স প্রিলিমিনারি, কোর্স কোড 412203। কোর্সের নাম সামষ্টিক অর্থনীতি, লেকচার নম্বর 4, লেকচারের শিরোনাম থিওরি অফ কনজাম্পশন। আমরা প্রথমেই দেখে নিব যে আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু ভোগ এবং ভোগ অপেক্ষক, স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, ভোগের পরমায়ু উপসিদ্ধান্ত, কেন্সীয় ব্যাখ্যা এবং ভোগের আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত। ভোগ এবং ভোগ অপেক্ষক। তোমরা জানো যে অর্থনীতিতে ভোগ বলতে চূড়ান্ত দ্রব্য সেবা থেকে প্রাপ্ত উপযোগের ব্যবহারকেই বোঝায়। কারণ উৎপাদন উপযোগ সৃষ্টি করে থাকে, দ্রব্য ভোগের মাধ্যমে ওই উপযোগ কি হয়, নিঃশেষ হয়ে যায়। তাহলে বলা যায় যে ভোগ বলতে কোনো দ্রব্য সেবার ব্যবহারের মাধ্যমে দ্রব্য মধ্যস্থিত উপযোগ নিঃশেষ করাকে বোঝায়। এবং ভোগ সাধারণত আয়ের উপর নির্ভরশীল অবশ্যই, এবং ধনাত্মকভাবে নির্ভরশীল। অর্থাৎ আয় যদি বৃদ্ধি পায়, সাধারণত ভোগও বৃদ্ধি পায়, তবে আয়ের অনুপাতে না, তার চেয়ে কম অনুপাতে। এবং আয়ের যদি হ্রাস পায়, ভোগ ব্যয়ও হ্রাস পায়। ভোগ অপেক্ষক। কোনো দেশের ভোগ ব্যয় বিভিন্ন বিষয় দ্বারাই প্রভাবিত হয়ে থাকে। ভোগ ব্যয় সম্পদ, অস্থায়ী আয়, সুদের হার ইত্যাদি চলক দ্বারা প্রভাবিত হলেও ব্যয়যোগ্য আয় দ্বারা কিন্তু বেশি প্রভাবিত হয়ে থাকে। কাজেই ভোগ অপেক্ষক বলতে এমন সমীকরণকে বোঝায় যা সমাজের মোট ভোগ ব্যয় এবং মোট আয়ের উপর সম্পর্ক নির্দেশ করে। অর্থাৎ আয় ও ভোগ ব্যয়ের মধ্যে বিদ্যমান নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকেই ভোগ অপেক্ষক বলে। অর্থাৎ গাণিতিকভাবে আমরা লিখতে পারি যে সি সমান ফাংশন অফ ওয়াই। অর্থাৎ সি হলো এখানে ভোগ ব্যয় আর ওয়াই হচ্ছে আয়, এবং ভোগ ব্যয় আয়ের উপর নির্ভরশীল এবং অবশ্যই ধনাত্মকভাবে নির্ভরশীল থাকে। স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলতে কি বোঝায়? স্বল্পকালীন ভোগ অপেক্ষক যে সমীকরণ চলতি আয়ের সাথে ভোগ ব্যয়ের অআনুপাতিক সম্পর্ক নির্দেশ করে তাকেই স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। এই অপেক্ষকে স্বয়ংভূত এবং প্ররোচিত ভোগ ব্যয় দুটি কিন্তু অন্তর্ভুক্ত থাকে। স্বয়ংভূত ভোগ কাকে বলে তোমরা জানো নিশ্চয়ই। স্বয়ংভূত ভোগ হলো আয়ের হ্রাস বৃদ্ধির সাথে সাথে যেই ভোগ ব্যয় প্রভাবিত হয় না। অর্থাৎ জনগণের আয় বৃদ্ধি পেলেও বা না পেলেও যদি হ্রাসও পায়, যেই ভোগ জনগণকে করতেই হয়। অর্থাৎ আয় দ্বারা প্রভাবিত হয় না স্বয়ংভূত ভোগ। আর প্ররোচিত ভোগ হলো আয় দ্বারা প্রভাবিত হয়। জনগণের ইনকাম যদি বৃদ্ধি পায়, তাহলে প্ররোচিত ভোগ হলো বৃদ্ধি পায়। আর ইনকাম হ্রাস পেলে একই সাথে প্ররোচিত ভোগ হ্রাস পায়। অর্থাৎ স্বয়ংভূত ভোগ আয় দ্বারা কোনো রকম প্রভাবিত হয় না। আর আয় যদি শূন্য থাকে, তাহলেও স্বয়ংভূত ভোগ হবে, কারণ মানুষের তো ভোগ করতেই হয়। ইনকাম না থাকলেও কিন্তু মানুষ ভোগ করে থাকে। সেটা হয়তো সঞ্চয় থেকে করে, কিন্তু ভোগ তো করতেই হবে, নয়তো বেঁচেই থাকতে পারবে না মানুষ।
ঠিক আছে, এখন স্বল্পকালীন ভোগ অপেক্ষক তাহলে সমীকরণের সাহায্যে আমরা লিখতে পারি সি সমান এ প্লাস বি ওয়াই। যেখানে সি হলো চলতি ভোগ ব্যয়, আর ওয়াই তো চলতি আয়, আর এ হলো এখানে সম্ভূত ভোগ, আর বি ওয়াই হলো প্ররোচিত ভোগ ব্যয়, অর্থাৎ এ এখানে স্থির থাকে, আর বি ওয়াই হলো ওয়াই এর উপর নির্ভর করে। ওয়াই বৃদ্ধি পেলে প্ররোচিত ভোগও বৃদ্ধি পায়, আবার ওয়াই যদি হ্রাস পায় প্ররোচিত ভোগ হ্রাস পাবে। এখানে দেখো একটি স্বল্পকালীন ভোগ রেখা আঁকা হয়েছে। তোমরা এটি খুব সহজ একটি চিত্র, তোমরা খুব ইজিলি ভাবে আঁকতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁ দিকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে রেখাটি, এবং এখানে কিন্তু একটু 0 থেকে উপরে রেখাটি আঁকা হয়েছে, কারণ স্বল্পকালীন ভোগ অপেক্ষকে হলো যেহেতু সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এই অংশটা হলো এ অংশটা, স্বল্পকালীন সম্ভূত ভোগের অংশটি হলো যে 0 থেকে যে একটু উপরে যে রেখাটি আঁকা হয়েছে ভোগ অপেক্ষকটি, সেই কারণে। কারণ মানুষের যদি ইনকাম 0 থাকে সে ভোগ ব্যয় যেহেতু থাকবে। এভাবে আমরা স্বল্পকালীন ভোগ রেখাটি আঁকতে পারি। এরপরে আমরা যাব দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। যে সমীকরণ ভোগ ব্যয় এবং আয়ের মধ্যে আনুপাতিক সম্পর্ক প্রকাশ করে তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে। দীর্ঘমেয়াদে কোনো স্থির ভোগ কিন্তু বা স্বয়ংভূত ভোগ থাকে না। দীর্ঘমেয়াদে তো স্বয়ংভূত ভোগ থাকবে না, এটি অবশ্যই প্ররোচিত হয়ে যায়, কারণ ইনকামের সাথে একটি সম্পর্ক থাকে ভোগের। এক্ষেত্রে আয় শূন্য হলে ভোগ ব্যয়ও শূন্য হবে। তাহলে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সমীকরণটি হবে সি সমান বি ওয়াই। এখানে সি হলো ভোগ, ওয়াই হলো আয়, আর বি প্রান্তিক ভোগ প্রবণতা, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা অর্থাৎ ইনকামের উপর ডিপেন্ড করবে বি এর মানটা, ভোগের ভোগ এবং বি সমান হলো সি বাই ওয়াই হয়ে থাকে, অর্থাৎ ইনকামের কত অংশ ভোগ ব্যয় করবে সেটি হলো নির্দেশ করে প্রান্তিক ভোগ প্রবণতা। কারণ ইনকাম যা হয় সবটুকু কিন্তু মানুষ কি হয় ভোগে ব্যয় করে না, সেক্ষেত্রে কত 0.5 বা 0.4 এরকম হতে পারে, সেটি হলো প্রান্তিক ভোগ প্রবণতা বা বি দ্বারা নির্দেশ করা হয়। এখন আমরা দীর্ঘকালীন ভোগ রেখাটি পাবো কিন্তু এইভাবে, দেখো দীর্ঘকালীন ভোগ রেখাটি মূল বিন্দু থেকে উঠে যাবে, কারণ এখানে যেহেতু কোনো রকম স্বয়ংভূত ভোগ থাকবে না। ঠিক আছে, লম্ব অক্ষে এখানে ভোগ নির্দেশ করা হয়েছে এবং ভূমি অক্ষে আয় নির্দেশ করা হয়েছে, আর সি হলো সি সমান বিওয়াই, এটি হলো দীর্ঘকালীন ভোগ রেখা যেটি মূলবিন্দু থেকে উঠে গিয়েছে, কারণ এখানে স্বয়ংভূত ভোগ নেই বলেই মূলবিন্দু থেকে রেখাটি উঠে গেছে। কিন্তু এখানে কিন্তু আমরা স্বল্পকালীন ভোগ রেখায় কিন্তু দেখো যে মূলবিন্দু থেকে যায়নি, রেখাটি একটু উপর থেকে গিয়েছে, কারণ এইটুকু অংশ হলো লম্ব অক্ষের যে অংশটুকু উপর থেকে গিয়েছে ওই অংশটুকু হলো সম্ভূত ভোগ, সেই কারণে। আর এখানে যেহেতু সম্ভূত ভোগ থাকবে না, কাজেই মূলবিন্দু থেকে দীর্ঘকালীন ভোগ রেখাটি আঁকতে হবে। এখন আমরা ভোগের যে বিভিন্ন হাইপোথিসিস গুলি রয়েছে তার মধ্য থেকে আমরা দুটি হাইপোথিসিস আজকে ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, ভোগের প্রথমত হলো ভোগের পরম আয় উপসিদ্ধান্ত, অ্যাবসলিউট ইনকাম হাইপোথিসিস, যেটি হলো জেম কেইনসের বক্তব্যটি নিয়ে আমরা আলোচনা করব এখানে ভোগের পরম আয় উপসিদ্ধান্তে। আচ্ছা, মূল বক্তব্যটি প্রথমে আমরা জেনে নেই যে কি বলা হয়েছে, মূল বক্তব্য কি ভোগের পরম আয় উপসিদ্ধান্তের। পরম আয় উপসিদ্ধান্ত অনুসারে মানুষের ভোগ ব্যয় তার পরম আয়ের উপর নির্ভর করে। পরম আয় বলতে ব্যক্তি পরিবারের বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয়কে বোঝায়। জেম কেইনসের মতে মানুষের ভোগ ব্যয় তার চলতি পরম আয়ের উপর নির্ভর করে।
তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় তার চেয়ে কম হারে বাড়ে। অর্থাৎ আয় এবং ভোগের সম্পর্ক অআনুপাতিক। অর্থাৎ মানুষের যা ইনকাম করে, ইনকাম যেভাবে বাড়বে ভোগ ব্যয় তো ভোগে মানুষ কতটা ব্যয় করতে পারবে, অবশ্যই একটি লিমিট থাকে। সে কারণে ইনকামের সাথে কিন্তু ভোগ ব্যয় একই অনুপাতে বাড়ে না, অবশ্যই। ঠিক আছে, এটি হলো আমাদের মূল বক্তব্য। এখন আমরা ভোগের পরমায়ু উপসিদ্ধান্তের যে অনুমিতিগুলো রয়েছে, তোমরা অবশ্যই যে কোনো উপসিদ্ধান্ত বা তত্ত্বের অনুমিতি প্রথম দিতে হবে এবং শেষে সমালোচনাটাও লিখতে হবে অবশ্যই পরীক্ষা আসলে, নয়তো কিন্তু মার্কস আসে না। অনুমিতি সমূহ দিতে হবে এবং সমালোচনা যদি তুমি বাদ দিয়ে যাও কোনো থিওরিতে বা উপসিদ্ধান্তে, তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। কাজে এই দুটো অবশ্যই তোমাদের সাথে দিতে হবে, হাইপোথিসিস বলো বা কোনো তত্ত্ব, যে কোনো তত্ত্বের ক্ষেত্রেই, থিওরি বা তত্ত্বের ক্ষেত্রে। আচ্ছা, আমরা অনুমিতি সমূহ দেখি যেগুলো সে ধরে নিয়েছে। প্রথমত মনস্তাত্ত্বিক উপাদান এবং প্রাতিষ্ঠানিক কাঠামো স্থির থাকবে। অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা বিরাজমান, অর্থাৎ দেশের অর্থনীতি স্বাভাবিক পরিস্থিতি থাকবে। কোনো যুদ্ধকালীন অবস্থা বা কোনো ধরনের বড় বিপর্যয় দেশে চলছে, এরকম কোনো পরিস্থিতি থাকবে না। যেমন বর্তমানে মনে করো যে আমাদের বৈশ্বিক মহামারী করোনা আমাদেরকে যে প্রভাবিত অবশ্যই অর্থনীতির উপর প্রভাব ফেলবে। এটা বৈশ্বিকভাবে পুরো বিশ্বের উপরই পড়বে। তাহলে এরকম কোনো পরিস্থিতি থাকবে না, এটা অর্থনীতির স্বাভাবিক একটি অবস্থা বিরাজ করবে অর্থনীতিতে। অবাধ পুঁজিবাদী অর্থনীতি বিরাজমান। অবাধ পুঁজিবাদী অর্থনীতি বিরাজমান, অর্থাৎ পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থা থাকবে অর্থনীতিতে। ঠিক আছে, এই অনুমিতিগুলো আমরা ধরে নিব ভোগের পরমায়ু উপসিদ্ধান্তের ক্ষেত্রে। এখন আমরা একটু ব্যাখ্যাটা দেখি যে পরমায়ু উপসিদ্ধান্তের ব্যাখ্যাটা কি এবং বা বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমত ভোগ ব্যয় আয়ের একটি স্থিতিশীল অপেক্ষক। অবশ্যই ভোগ ব্যয় আয়ের একটি অপেক্ষক হবে। ঠিক আছে, জিরোর চেয়ে এমপিসি বড় মানটা, এমপিসির মার্জিনাল প্রসেস টু কনজাম্পশনের মান হলো বড় হবে আর একের চেয়ে ছোট হবে। ঠিক আছে, অর্থাৎ আয়ের সাথে যে বলেছি যে ভোগ ব্যয়ের সম্পর্ক, সেই বিষয়টা, অর্থাৎ আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় কিন্তু বাড়বে, কিছুটা হলেও বাড়বে, জিরো হবে না, কিন্তু আবার এক হবে না। আয় যে হারে বাড়বে, যতটুকু বাড়বে আয়, ভোগ ব্যয় ঠিক ততটাই বাড়বে না, তার চেয়ে কম বাড়বে। তারপরে হলো এপিসি অর্থাৎ গড়ভোগ প্রবণতা আর এমপিসি প্রান্তিক ভোগ প্রবণতা। এপিসি হলো বড় হবে, গ্রেটার দেন এমপিসি হবে। তৃতীয়ত আয় বাড়লে প্রান্তিক ভোগ প্রবণতা কমবে। ঠিক আছে, আয় যদি বৃদ্ধি পেতে থাকে ক্রমাগত, তাহলে তোমরা চিন্তা করো যে মানুষের ভোগ প্রবণতাটা কি হয়। আয় বৃদ্ধি পেলো, ঠিক আছে, তোমার ভোগ বাড়লো, কিন্তু যতটা বাড়বে এরপরে যদি তোমার আয় আরো বেশি বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই এখানে ভোগে মানুষ আর কতটাই বা খরচ করতে পারে, এটার অবশ্যই একটা লিমিট থাকে। সেই কারণেই বলা হচ্ছে যে আয় বাড়লে প্রান্তিক ভোগ প্রবণতা কমবে। ঠিক আছে, ভোগ এবং সঞ্চয়ের মধ্যে আয়ের বন্টন মূলত আয় স্তরের উপর নির্ভর করে। ঠিক আছে, আয়ের বন্টনটা আয় স্তরের উপর নির্ভর করবে, আয় কতটা রয়েছে তার উপর নির্ভর করবে। এখন আমরা আসি চিত্রে, যে ভোগের পরমায়ু উপসিদ্ধান্ত আমরা চিত্রে কিভাবে ব্যাখ্যা করতে পারি। কেনসের বক্তব্য বাস্তবে ক্রস সেকশন এবং স্বল্পকালীন টাইম সিরিজ উভয় তথ্যের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। কেনসের ভোগ উপসিদ্ধান্তের তথা পরমায়ু উপসিদ্ধান্তের উল্লিখিত এই যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম, সেগুলো ক্রস সেকশন ভোগ রেখা এবং স্বল্পকালীন সামগ্রিক ভোগ রেখা, টাইম সিরিজ রেখা, যেটা সাহায্যে ব্যাখ্যা করা যায়। এখানে কিন্তু দুটি সাহায্যেই ব্যাখ্যা করা হয়েছে, চিত্রটি আঁকা হয়েছে সেভাবেই। প্রথম চিত্র দুটো তোমরা লক্ষ্য করো, এখানে লম্ব অক্ষে ভোগ ব্যয় নির্দেশ করা হয়েছে আর ভূমি অক্ষে আয় নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, আর প্রথমটি হলো ক্রস সেকশন ভোগ রেখা আর দ্বিতীয়টি
হলো স্বল্পকালীন টাইম সিরিজ ভোগরেখা। হ্যাঁ, প্রথম চিত্রটি সিসি হলো তাহলে একটি ক্রস সেকশন ভোগরেখা হবে, আর দ্বিতীয় চিত্রে সিসি হলো স্বল্পকালীন টাইম সিরিজ ভোগরেখা। দুই চিত্রেই কিন্তু এ থেকে বি বিন্দুতে, তোমরা লক্ষ্য করো, এ থেকে বি বিন্দুতে আয় বৃদ্ধির ফলে এপিসি হ্রাস পায়। এপিসি মানে কি? সি বাই ওয়াই। ঠিক আছে, গড় ভোগ প্রবণতা। তাহলে এটা হবে সি বাই ওয়াই। তাহলে কারণ উভয় চিত্রেই ও এ রেখার চেয়ে ওবি রেখার ঢাল কম হবে, কম আছে, কাজে আয় এবং ভোগের সম্পর্ক এক্ষেত্রে অআনুপাতিক আমরা দেখতে পাচ্ছি। আবার উভয় চিত্রেই ও এ রেখার ঢাল ও সি রেখার ঢালের চেয়ে বেশি, অর্থাৎ এপিসি গ্রেটার দেন এমপিসি। তো গড় ভোগ প্রবণতা বেশি হবে এমপিসির চেয়ে। এখানে কিন্তু আমরা যে বৈশিষ্ট্যে কিন্তু আমরা তাই দেখছি যে এপিসি গ্রেটার দেন এমপিসি হবে। তার চিত্রের সাথে আমাদের বৈশিষ্ট্যের সাথে চিত্রে মিলে যাচ্ছে। উভয় চিত্রেই সিসি রেখার ঢাল ধনাত্মক কিন্তু একের চেয়ে কম হবে, ধনাত্মক কিন্তু একের চেয়ে কম। ঠিক আছে, অর্থাৎ এমপিসি গ্রেটার দেন 0 আর কি হবে? 1 এর চেয়ে ছোট হবে, লেস দেন 1 হবে। ঠিক আছে, তাহলে আমাদের ভোগের পরমায়ু উপসিদ্ধান্তটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি চিত্রের সাহায্যে। এরপরে আমরা ভোগের পরমায়ু উপসিদ্ধান্তের সমালোচনা রয়েছে, সমালোচনাটা আমরা একটু দেখে নেব। সমালোচনা যেটা বলেছি যে তোমাদের অবশ্যই সমালোচনাটা পরীক্ষায় অবশ্যই উল্লেখ করতে হবে। কেইন্স এবং পরবর্তীতে জেমস টবিন এবং আর্থার স্মিথিস ও কিন্তু পরমায়ু উপসিদ্ধান্তের একটা সমালোচনা করেছেন। পরমায়ু উপসিদ্ধান্তের সমালোচনাগুলো আমরা একটু দেখে নিই। প্রথমত, এই উপসিদ্ধান্ত মতে ব্যক্তি বা পরিবারের ভোগ ব্যয় শুধু পরমায়ের উপর নির্ভর করে বলা হয়েছে, কিন্তু এই বক্তব্যটি কিন্তু সঠিক নয়। বাস্তবে কি হয়? মানুষের ভোগ ব্যয় কিন্তু অর্জিত পরমায় বা নিজ আয় ছাড়াও অন্যান্য অনেক উপাদান দ্বারাও কিন্তু প্রভাবিত হয়ে থাকে, যা পরমায়ু উপসিদ্ধান্তে উল্লেখ করা হয়নি। পরবর্তীতে আর্থার স্মিথিসেরই একনিষ্ঠ অনুসারী জেমস ডুজেনবারি বাস্তব গবেষণা থেকে প্রমাণ করেন যে ভোগ ব্যয় নিজ আয় নয় বরং বহুলাংশে আপেক্ষিক আয় দ্বারাও প্রভাবিত হয়। আমরা একটি পরে পড়ব ডুজেনবারির যে আপেক্ষিক আয় উপসিদ্ধান্তটি রয়েছে। দ্বিতীয়ত বলা যায় যে মানুষের আয় স্তর দামি স্তরে পরিবর্তন দ্বারা প্রভাবিত হয়। মানুষের আয় স্তর দামি স্তরের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় এবং এর ফলে ভোগ ব্যয়ও কিন্তু প্রভাবিত হয়ে থাকে। পরমায়ু উপসিদ্ধান্তে কিন্তু এই দিকটি বিবেচনা করা হয়নি সেভাবে। শুধু পরমায়ের উপর ভিত্তি করে প্রকৃত ভোগ ব্যয় পরিমাপ করা যায় না। তৃতীয়ত, মিল্টন ফ্রিডম্যানের মতে মানুষের আয়ের মধ্যে স্থায়ী এবং অস্থায়ী আয় উপাদান থাকতে পারে এবং ভোগের কিছু মানুষের দেখে কিছু স্থায়ী আয় থাকে। হ্যাঁ, শুধু বর্তমান আয় না, স্থায়ী আয় কিন্তু কিছু থাকে অনেকেরই। হয়তো দেশের বাড়ির কোনো সম্পত্তি আছে, সে অনেক আগে থেকে এটি থেকে স্থায়ী আয় আসছে, কিছু টাকা আসছে। কাজেই স্থায়ী এবং অস্থায়ী আয়ের প্রভাব একই রকম আবার হয় না। কিন্তু পরমায়ু উপসিদ্ধান্তে স্থায়ী অস্থায়ী আয় নির্বিশেষে আয়কে অবিমিশ্র আয় হিসেবে বিবেচনা করা যায়, অর্থাৎ এভাবে ভাগ করা হয়নি আয়কে। এবং এর ফলে কি হয়? সঠিক ভোগের সঠিক চিত্র পাওয়া যায় না। এভাবে আমরা একটু সমালোচনা করতে পারি ভোগের পরমায়ু উপসিদ্ধান্তের। এরপরে আমরা আসি ভোগের আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত, রিলেটিভ ইনকাম হাইপোথিসিস। রিলেটিভ ইনকাম হাইপোথিসিস এটি কিন্তু হলো, এর প্রবক্তা হচ্ছে জেমস ডুজেনবেরি। মূল বক্তব্যটা আমরা প্রথমে দেখি। মূল বক্তব্যে বলা হয়েছে যে আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত অনুসারে মানুষের ভোগ ব্যয় স্বল্পমেয়াদে আপেক্ষিক আয় দ্বারা প্রভাবিত হয়, পরমায় দ্বারা নয়। আপেক্ষিক আয় বলতে সাধারণত একই পরিবেশে সমাজে বসবাসরত বিভিন্ন পরিবারের তুলনামূলক আয়কে বোঝায়। এই তত্ত্বের মূল প্রবক্তা হচ্ছে জেমস ডুজেনবেরি। অর্থাৎ অন্য তোমার
যেখানে তুমি বাস করছো, তোমার পাশে অন্য ফ্যামিলি একটি আছে, হ্যাঁ, তাদের তুলনায় তোমার আয়টা কত, কিরকম, হ্যাঁ, এই বিষয়টা, এটি হলো আপেক্ষিক আয়। হ্যাঁ, সে যদি তার ইনকাম যদি অনেক বেশি থাকে আর আমার ইনকাম যদি খুব বেশি না থাকে, বা এইভাবে যখন তুলনা করা হয় সমাজের অন্যান্য বসবাসরত বিভিন্ন পরিবারের মধ্যে তুলনা করে যে আয়টা চিন্তা করা হয়, সেটি হচ্ছে আপেক্ষিক আয়। ভোগের আপেক্ষিক আয়ের উপসিদ্ধান্তের ক্ষেত্রে স্বল্প এবং দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের সমন্বয় সাধন করে ডুজেনবেরি, এটি আমরা দেখি। আপেক্ষিক আয় ধারণাটি জেমস ডুজেনবেরি দুদিক থেকে বিবেচনা করে। কি সমাজের অন্যান্য ব্যক্তি বা পরিবারের তুলনায় বিবেচ্য ব্যক্তির আয় এবং নিকট অতীতের তুলনায় বিবেচ্য ব্যক্তি বা পরিবারের বর্তমান আয়। প্রথমত, জেমস ডুজেনবেরির মতে সমাজের মানুষ অনুকরণপ্রিয় থাকে। অনুকরণপ্রিয় মানুষ কিন্তু সবসময় চারপাশের উন্নত যে ভোগ অভ্যাস দ্বারা প্রভাবিত হয়ে থাকে, অর্থাৎ তার নিজের আয় দ্বারা না বলা হচ্ছে এখানে সরাসরি। যে পাশের বাসার যদি দেখি যে না সে বেশি টাকা খরচ করছে, হ্যাঁ, তার ইনকাম বেশি হোক কম হোক, টাকা খরচ করছে বেশি, তখন কিন্তু চিন্তা হবে যে আমার টাকা কম থাকলেও তখন খরচটা বেশি হয়ে যাবে। অর্থাৎ একজনের ভোগ ব্যয় আরেকজনের ভোগ ব্যয় দ্বারা প্রভাবিত হয়। তাই কোনো ব্যক্তি বা পরিবার যখন তার চেয়ে অধিকতর উন্নত কোনো ব্যক্তি বা পরিবারের উন্নত ভোগ অভ্যাসের সাথে পরিচিত হয়ে ওঠে, তখন সে তাদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করে। এটি কিন্তু বাস্তবে হয়ে থাকে অনেক সময়। ভোগের ক্ষেত্রে মানুষের এরূপ আচরণকে কি বলে? প্রদর্শন প্রভাব বলা হয়। ডুজেনবেরির মতে সমাজে ব্যক্তি বা পরিবার প্রদর্শন প্রভাব দ্বারা তাড়িত হয়ে থাকে। ফলে আপেক্ষিক আয় কম হলেও অর্থাৎ নিজের ইনকাম যদি কমও থাকে, গড় ভোগ প্রবণতা বেশি হয়, কারণ কম আয়ের ব্যক্তি বা পরিবার অধিক আয়ের পরিবারের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করে। তাই আপেক্ষিক আয় কম হলেও গড় ভোগ বেশি হবে। তখন আয় ও ভোগের সম্পর্ক হয়ে যাচ্ছে অআনুপাতিক হয়ে পড়ে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই বিষয়টা। অর্থাৎ সমাজের অন্য ব্যক্তির আয় দ্বারা নিজে প্রভাবিত হওয়া, নিজের ইনকাম না, কিন্তু এখানে তো নিজের ইনকামটা কম থাকলেও হয়তো আমার তখন ভোগ ব্যয়, অন্যেরা যদি বেশি ভোগ ব্যয় করছে দেখা হয়, তাহলে নিজের ভোগ ব্যয়টা অটোমেটিক বেড়ে যায়। ডুজেনবেরির মতে স্বল্প মেয়াদে ব্যক্তি বা পরিবার প্রদর্শন প্রভাব দ্বারা তাড়িত হয়ে থাকে, এজন্য আয় ও ভোগের সম্পর্ক অআনুপাতিক হয়। কিন্তু দীর্ঘমেয়াদে অনুকরণপ্রিয়তা তথা প্রদর্শন প্রভাব থাকে না, দীর্ঘমেয়াদে আর থাকে না এটি। তখন ব্যক্তি বা পরিবারের নিজ আয় অনুসারেই ভোগ ব্যয় পরিচালিত হয়ে থাকে। এজন্য দীর্ঘমেয়াদে আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্ক হয়ে যায় আনুপাতিক। এখন আমরা যে মানুষ কিন্তু দ্বিতীয় যে বিষয়টি, নিকট অতীতের তুলনায় বিবেচ্য ব্যক্তি বা পরিবারের বর্তমান আয়। মানুষ খুব সহজে উন্নত ভোগ অভ্যাসের সাথে পরিচিত হয়, কিন্তু উন্নত ভোগ অভ্যাস খুব সহজে কিন্তু ত্যাগ করা যায় না। তাই সর্বোচ্চ আয় স্তরে যে উন্নত ভোগ অভ্যাস গড়ে ওঠে, আয় স্তর কমে গেলেও মানুষ পুরনো ভোগ অভ্যাস বজায় রাখার চেষ্টা করে। ভোগের ক্ষেত্রে মানুষের এই ধরনের আচরণকে বলে রেচেট এফেক্ট। অর্থাৎ মানুষের দেখা যায় যে ভোগ অভ্যাসে অভ্যস্ত হয়ে যায় মানুষ, তখন ইনকাম যদি কমেও যায়, তাহলেও কিন্তু মানুষ যে যদি অভ্যস্ত থাকে, সেক্ষেত্রে হয়তো ইনকাম কমে গেলেও ওই রকম ভোগটাই বজায় রাখে। একে র্যাচেট এফেক্ট বলা হয়। অনেক সময় তোমাদের কিন্তু পরীক্ষায় এটি আসে, র্যাচেট এফেক্ট কাকে বলে, বা টিকা হিসেবেও আসতে পারে। প্রদর্শন প্রভাব, ওটিও টিকা হিসেবে আসে। তাহলে ডুজেনবেরির মতে স্বল্প মেয়াদে মানুষ র্যাচেট এফেক্ট দ্বারা তাড়িত হয় বলে নিকট অতীতের তুলনায় আয় কমে গেলেও আনুপাতিক হারে ভোগ ব্যয় কিন্তু কমে না, অর্থাৎ গড় ভোগ প্রবণতা বৃদ্ধি পায়। তাই আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্ক অআনুপাতিক হয়।
কিন্তু দীর্ঘ মেয়াদে আবার কি হয়, কম আয়ে উন্নত ভোগ অভ্যাস বজায় রাখা সম্ভব হয় না, তাই র্যাচেট প্রভাব শূন্য হয়ে পড়ে। ফলে দীর্ঘমেয়াদে আবার কিন্তু আয় এবং ভোগের সম্পর্ক আনুপাতিক হয়ে থাকে। তাহলে আমরা এই উপসিদ্ধান্তের যে বৈশিষ্ট্যগুলো বা মূল বক্তব্যগুলো যদি আমরা একটু সাজিয়ে বলি, যে প্রথমত মানুষের ভোগ ব্যয় আপেক্ষিক আয় দ্বারা প্রভাবিত হয়। দ্বিতীয়ত স্বল্প মেয়াদে মানুষ প্রদর্শন প্রভাব এবং র্যাচেট প্রভাব দ্বারা তাড়িত হয়। স্বল্প মেয়াদে এটি হয়ে থাকে। প্রদর্শন প্রভাব এবং র্যাচেট প্রভাবের কারণে স্বল্প মেয়াদে আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে অআনুপাতিক সম্পর্ক স্থাপিত হয়ে থাকে। এবং দীর্ঘমেয়াদে প্রদর্শন প্রভাব এবং র্যাচেট প্রভাব শূন্য হয় বলে আয় এবং ভোগের সম্পর্ক হয়ে যায় আনুপাতিক। এভাবেই ডুজেনবারি স্বল্পমেয়াদী অআনুপাতিক এবং দীর্ঘমেয়াদী আনুপাতিক ভোগ অপেক্ষকের মধ্যে সমন্বয় সাধন করেন। আচ্ছা, এবারে আমরা আসি চিত্রের মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করা যায় ভোগের আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত। আচ্ছা, চিত্রটি তোমরা লক্ষ্য করো। চিত্রের OX অক্ষে সময় এবং Y অক্ষে হলো আয় এবং ভোগ ব্যয় নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, YS এবং CS হলো এখানে YS হলো স্বল্পকালীন আয় ও ভোগ রেখা, বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায়ে কিন্তু এখানে নির্দেশ করা হচ্ছে। আর CS হলো ভোগ রেখা, আর স্বল্পকালীন আয় রেখা হলো YS, আর CS হলো ভোগ রেখা। ঠিক আছে, এখানে দুটো সাল উল্লেখ করা হয়েছে, দেখো 2017 এবং 2018। তাহলে 2017 সালে ব্যক্তির আয় সর্বোচ্চ। ঠিক আছে, তো ব্যক্তির আয় সর্বোচ্চ হচ্ছে 2017 সালে, যা হলো এই বিন্দু দ্বারা কিন্তু নির্দেশ করা হয়েছে। এর সাথে সম্পর্কিত সর্বোচ্চ ভোগ ব্যয় হলো কত, সি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। কিন্তু 2018 সালে আয় এ থেকে বি বিন্দুতে যে হারে হ্রাস পায়, যে হারে আয়টা হ্রাস পাচ্ছে, ভোগ ব্যয় কিন্তু সেই হারে হ্রাস পায়নি সি থেকে ডি বিন্দুতে। ঠিক আছে, এক্ষেত্রে ব্যক্তি র্যাচেট প্রভাব দ্বারা প্রভাবিত হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদে র্যাচেট প্রভাব আবার শূন্য হয় বলে YT এবং CL রেখার YL এবং CL রেখার মধ্যে কি হচ্ছে দেখো, চিত্রে আনুপাতিক সম্পর্ক বিরাজ করে। দীর্ঘমেয়াদে আনুপাতিক সম্পর্ক বিরাজ করছে। সুতরাং দেখা যাচ্ছে যে ডুজেনবেরি আপেক্ষিক আয় ধারণা থেকে প্রদর্শন প্রভাব এবং র্যাচেট প্রভাব এই দুটির ধারণা প্রবর্তন করেন। আর স্বল্প মেয়াদে ব্যক্তি বা পরিবার প্রদর্শন প্রভাব এবং র্যাচেট প্রভাব দ্বারা প্রভাবিত হয়। আপেক্ষিক আয় কম হলেও গড় ভোগ বেশি হয়, আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে অআনুপাতিক সম্পর্ক বিরাজ করে। আবার দীর্ঘমেয়াদে এই প্রভাব দুটি কি হয়, শূন্য হয়ে যায়, ফলে আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে আনুপাতিক সম্পর্ক বিরাজ করে। এভাবেই ডুজেনবেরি স্বল্প এবং দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের মধ্যে আপাত বিরোধিতার সমন্বয় সাধন করে থাকে। আপেক্ষিক আয় উপসিদ্ধান্তের সমালোচনা বা সীমাবদ্ধতা কি রয়েছে, আমরা এই বিষয়টি একটু আলোচনা করব। তোমাদের যেটা বলেছিলাম যে অবশ্যই তোমাদের যে কোনো উপসিদ্ধান্তে বা থিওরিতে সমালোচনা দিতে হবে লাস্টে। তাহলে আমরা সমালোচনাগুলো একটু দেখি। প্রথমত, ডুজেনবেরি এর মতে মানুষের ভোগ ব্যয় পরম আয় না আপেক্ষিক আয়ের উপর নির্ভর করে। তার এই বক্তব্য কিন্তু সার্বজনীনভাবে সত্য বলে মেনে নেওয়া যায় না। কারণ কি, মানুষের ভোগ ব্যয় অধিকাংশ ক্ষেত্রেই তার নিজস্ব আয়ের উপরই নির্ভর করে বা পরম আয় দ্বারা পরিচালিত হয়ে থাকে। তাছাড়া আপেক্ষিক আয় ধারণাটি একজন সাধারণ ভোক্তার নিকট অনেকটাই অস্পষ্ট এবং জটিল মনে হতে পারে। দ্বিতীয়ত, আমরা বলতে পারি যে আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত অনুসারে মানুষের ভোগ ব্যয় সমাজের অপরাপর সদস্যের ভোগ অভ্যাস দ্বারাও কিন্তু প্রভাবিত হয়। এ ধারণাটি সব ক্ষেত্রে যেটি আপেক্ষিক আয় উপসিদ্ধান্তে বলা হয়েছে যে প্রদর্শন প্রভাবের কথা বলা হয়েছে, এই বিষয়টি কিন্তু অনেক সময়
সত্য নাও হতে পারে। কারণ সমাজের যে নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত মানুষের ক্ষেত্রে প্রদর্শনের যে বিষয়টি, হ্যাঁ, সেগুলি কিন্তু সাধারণত দেখা যায় না। নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত, হয়তো মধ্যবিত্তদের মধ্যে কিছুটা থাকতে পারে। কিন্তু একজন নিম্নবিত্ত কিন্তু উচ্চবিত্তের কে দেখে তার মতো যে ভোগ অভ্যাস গড়ে তোলা বা চলার কথা, এটি কিন্তু চিন্তা করে না। যেমন একজন রিক্সা চালক কখনো তার আরোহীর মতো সুন্দর জামা কাপড় যে পরিধান করে যে ঘুরে বেড়ানোর বিষয়টি, হ্যাঁ, সেটি কিন্তু দুঃখিত, সেটি কিন্তু চিন্তা করে না। বা একজন ভিখারি, মনে করো যে কয়েকজন গার্মেন্টস শ্রমিক একই পরিবেশে বসবাস করতে পারে। একজন ভিখারি এবং কয়েকজন গার্মেন্টস শ্রমিক। সেক্ষেত্রে গার্মেন্টস শ্রমিকরা সাইকেলে করে কর্মক্ষেত্রে যাতায়াত করলেও তাদের অনুকরণে ভিখারি নিশ্চয়ই সেটি করবে না বা সেটি করার কথা চিন্তা করবে না। কাজেই অনুকরণ প্রিয়তার বিষয়টি কিন্তু সবসময় হয় না বাস্তব ক্ষেত্রে। মধ্যবিত্তদের মধ্যে হয়তো কিছুটা থাকতে পারে ব্যাপার, কিন্তু উচ্চবিত্ত আর নিম্নবিত্তদের মধ্যে এই বিষয়টি একেবারেই দেখা যায় না, প্রদর্শন প্রভাবের বিষয়টি। তৃতীয়ত, আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত অনুসারে ভোগ ব্যয় বর্তমান আয় দ্বারা প্রভাবিত হয় না, বরং অতীতের সর্বোচ্চ আয় ও ভোগ অভ্যাস দ্বারা প্রভাবিত হয়। র্যাচেট এফেক্ট যেটা বলেছে আপেক্ষিক আয় উপসিদ্ধান্তে। এই ধারণাটিও অনেক ক্ষেত্রে একপেশে এবং সংকীর্ণ, কারণ সমাজের অধিকাংশ মানুষ কিন্তু তার বর্তমান আয়ের উপর ভিত্তি করেই ভোগ অভ্যাসটা নির্ধারণ করে থাকে। বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষের জীবনে এরকম কোনো প্রবণতা দেখা যায় না। কারণ দরিদ্র শ্রেণী যারা, তাদের দেখা যায় যে যা ইনকাম হয় সেটা থেকেই তারা ভোগ ব্যয় করে থাকে। অভ্যাসের বিষয়টি ওইভাবে হয়তো কাজ করে না, কারণ দরিদ্রদের মধ্যে তো খুব বেশি ভোগ যে অভ্যাসের বিষয়, সেটি কখনোই হয় না। সেক্ষেত্রে তার বর্তমান আয়ের উপরই সে নির্ভরশীল থাকে। চতুর্থত বলা যায় যে ডুজেনবেরির মতে প্রদর্শন প্রভাব এবং র্যাচেট প্রভাবের কারণে স্বল্পমেয়াদে আয় এবং ভোগের সম্পর্ক অআনুপাতিক হয়ে থাকে। প্রকৃত প্রস্তাবে দীর্ঘমেয়াদে অনেকের মাঝে এই দুটি প্রবণতা কাজ করতে পারে। দীর্ঘমেয়াদে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষক অনুপাতিক হয়ে পড়তে পারে, অর্থাৎ দীর্ঘমেয়াদে কাজ করতে পারে। এটা একটু সমালোচনা হয়েছে যে স্বল্প মেয়াদে কথা বলেছে। সেক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদে হয়ে থাকে তাহলে কিন্তু আবার দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকটা অনুপাতিক হয়ে পড়বে। এবং পঞ্চমত বলা যায় যে ডুজেনবেরির আপেক্ষিক আয় উপসিদ্ধান্তের বক্তব্য ক্রস সেকশন উপাত্ত দ্বারা সমর্থিত হলেও দীর্ঘমেয়াদে টাইম সিরিজ তথ্য দ্বারা সমর্থিত হয় না বা সমর্থিত হয় নাই। তবে আরো সমালোচনা সত্ত্বেও সমাজের অনেক ব্যক্তি বা পরিবার, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর পরিবার, হ্যাঁ, মধ্যবিত্ত শ্রেণীর পরিবার, মধ্যবিত্ত শ্রেণীদের মধ্যে প্রদর্শন প্রভাব এবং র্যাচেট প্রভাব দ্বারা কিন্তু তাড়িত হয় মধ্যবিত্ত শ্রেণী। কিন্তু উচ্চবিত্ত বা নিম্নবিত্তদের মধ্যে এই প্রভাব দুটোর সেরকম ভাবে প্রভাবিত করতে পারে না তাদেরকে। সেক্ষেত্রে আপেক্ষিক আয় উপসিদ্ধান্তকে আমরা একেবারেই যে বাতিল করে দেয় সেটি অবশ্যই বলা যায় না। তাই স্বল্প ও দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের সমন্বয় সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত অর্থনীতিবিদদের দ্বারা গ্রহণযোগ্যই হয়েছে, এটা আমরা বলতে পারি। তাহলে আমাদের এইভাবে সমালোচনা হয়ে গেল যে আপেক্ষিক আয় উপসিদ্ধান্তের সমালোচনা বা সীমাবদ্ধতা। আমরা এবারে পরমায়ু উপসিদ্ধান্ত এবং আপেক্ষিক আয় উপসিদ্ধান্তের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব খুব সংক্ষেপে। জেম কেইন্সের পরমায়ু উপসিদ্ধান্ত এবং ডুজেনবেরির আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত, এই দুটো তত্ত্বের কিন্তু মূল লক্ষ্যই হচ্ছে স্বল্পকালীন অআনুপাতিক এবং দীর্ঘকালীন
অআনুপাতিক ভোগ অপেক্ষকের মধ্যে সমন্বয় সাধন করা। মূল উদ্দেশ্য এক হলেও এদের মধ্যে উভয় তত্ত্বের বিশ্লেষণের কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন আমরা বলতে পারি যে প্রথমত যে পরমায়ু উপসিদ্ধান্ত অনুসারে মানুষের ভোগ ব্যয় পরম আয়ের উপর নির্ভর করে বা নিজ আয়ের উপর নির্ভর করে। আর অপরদিকে আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত অনুসারে মানুষের ভোগ ব্যয় আপেক্ষিক আয়ের উপর নির্ভর করে। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে পরমায়ু উপসিদ্ধান্তের বিশ্লেষণে ভোগের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা, জীবনযাত্রার মান, অনুকরণ প্রিয়তা, ভোগ অভ্যাস এসব উপাদান বিবেচনা করা হয় না, কিন্তু আপেক্ষিক আয় উপসিদ্ধান্তে বিশ্লেষণে উল্লেখিত উপাদানগুলো এই উপাদানগুলো বিবেচনা করা হয়। তৃতীয়ত পরমায়ু উপসিদ্ধান্ত অনুসারে ব্যক্তি বা পরিবারের ভোগ ব্যয় সমাজের অন্যান্য ব্যক্তি বা পরিবারের ভোগ দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু পরমায়ু উপসিদ্ধান্তে প্রদর্শন প্রভাব বিবেচনা করা হয় না, অর্থাৎ পরমায়ু উপসিদ্ধান্তে প্রদর্শন প্রভাব বিবেচনা করা হয় না, কিন্তু আপেক্ষিক আয় উপসিদ্ধান্তে কিন্তু প্রদর্শন প্রভাবটা বিবেচনা করা হয় এবং প্রদর্শন প্রভাব দ্বারা মানুষ প্রভাবিত হয় বলে ধরে নেওয়া হয়। চতুর্থত বলা যায় যে পরমায়ু উপসিদ্ধান্ত অনুসারে মানুষের ভোগ ব্যয়ের উপর যে অতীতের আয় এবং ভোগ অভ্যাস কোনো প্রভাব বিস্তার করে না। পরমায়ু উপসিদ্ধান্তে কেইনস এই ধরনের কিছু বলেনি, যে র্যাচেট এফেক্টের যে বিষয়টা, এই বিষয়টির কথা উল্লেখ করেনি। আর আপেক্ষিক আয় উপসিদ্ধান্ত অনুসারে মানুষের যে নিকট অতীতের যে আয় এবং ভোগ অভ্যাস ভোগ ব্যয়কে প্রভাবিত করে বলে ধরে নেওয়া হয়, অর্থাৎ এক্ষেত্রে র্যাচেট এফেক্ট কার্যকর থাকে। অর্থাৎ প্রথমোক্ত উপসিদ্ধান্তে র্যাচেট এফেক্ট কার্যকর নয়, আর পরের উপসিদ্ধান্তে অর্থাৎ আপেক্ষিক আয় উপসিদ্ধান্তে র্যাচেট এফেক্ট কার্যকর থাকে। এবং সময়ের পঞ্চমত আমরা বলতে পারি যে সময়ের পরিবর্তনের ফলে আয়ের যে উত্থান পতন ঘটে তথা বাণিজ্য চক্র যে দেখা দেয়, এর সাথে মানুষের ভোগ আচরণের সম্পর্ক রয়েছে। এই বিষয়টি আপেক্ষিক আয় উপসিদ্ধান্তে কিন্তু বিবেচনা করা হয়েছে, কিন্তু পরমায়ু উপসিদ্ধান্তে বাণিজ্য চক্রের সাথে যে ভোগের কোনো সম্পর্ক রয়েছে সেটি দেখানো হয়নি। এবং লাস্টলি আমরা বলতে পারি যে পরমায়ু উপসিদ্ধান্তে দীর্ঘমেয়াদে আয় এবং ভোগের সম্পর্ক কেন আনুপাতিক হয় তার ব্যাখ্যা পাওয়া যায় পরমায়ু উপসিদ্ধান্তে, কিন্তু আপেক্ষিক আয় উপসিদ্ধান্তে মূলত স্বল্পকালে আয় এবং ভোগের অআনুপাতিক সম্পর্কের কারণ ব্যাখ্যা করা হয়, কিন্তু দীর্ঘকালেও এটি হতে পারে, সেই বিষয়টি কিন্তু এখানে উপেক্ষিত হয়েছে। আমরা এইভাবে এই দুটো উপসিদ্ধান্তের মধ্যে পার্থক্য করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস আমরা শেষ করলাম। আমাদের দুটি হাইপোথিসিস নিয়ে আমরা আলোচনা করলাম। তোমাদের এখানে কিছু বুক রেফারেন্স দেওয়া রয়েছে, এগুলো আমি লেকচার সূত্রে আমি ব্যবহার করেছি, এবং তোমরা পড়াশোনার ক্ষেত্রে এই বইগুলোর সহযোগিতা নিতে পারো। তাহলে ভোগ কনজাম্পশন থিওরি আজকে আমরা শেষ করলাম। তোমাদের ধন্যবাদ তোমাদের।